সাইডটা কি দেখা যাচ্ছে? কেউ এখানে একটু কনফার্ম করার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা? আমি কাউকে শুনতে পাচ্ছি না। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই টপিকে যে জিনিসটা স্টাডি করব সেটা হচ্ছে গ্রোথ অফ ফাংশন। এবং গ্রোথ অফ ফাংশনটা আমরা কোথায় ব্যবহার করা হয়? আমাদের বিভিন্ন অ্যালগোরিদমে। অ্যালগোরিদম হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম সলভ করার কিছু কালেকশন অফ স্টেপ বা ইনস্ট্রাকশন থাকে, সেগুলো হচ্ছে অ্যালগোরিদম বলে। সো আমাদের এই টপিকের মেইন ফোকাসটা হবে গ্রোথ অফ ফাংশন, যেগুলো দিয়ে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হিসাব করা যায়। তো গ্রোথ অফ ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড কিছু টার্মিনোলজি, নোটেশন, এগুলো আমরা শিখবো। এবং কিছু এক্সাম্পল অ্যালগোরিদমের জন্য কিভাবে আমরা আসলে আহ, ওই অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটিটা গ্রোথ অফ ফাংশন নোটেশন দিয়ে আমরা ডিরাইভ করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো আর কি। আচ্ছা, সো অ্যালগোরিদম জিনিসটা কি? আমরা কোনো একটা প্রোগ্রামিং প্রবলেম যখন সলভ করি, প্রোগ্রামিং ওয়েতে যখন আমরা সলভ করি, তখন আমরা যেটা করি, কিছু ইনস্ট্রাকশন লিখি, যে ইনস্ট্রাকশন গুলা কম্পিউটার এক্সিকিউট করবে এবং ওই কালেকশন অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে সে কোনো একটা প্রবলেম সলভ করবে। সো এই এই যে কালেকশন অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করা লাগে একটা প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করার জন্য, সেই প্রসিডিউর বা সিস্টেমটাকে আমরা বলি একটা অ্যালগোরিদম। এটা হচ্ছে একটা কালেকশন অফ ইনস্ট্রাকশন, যেটা এক্সিকিউট করলে আমার প্রবলেমটা সলভ করা যাবে। তো এই জিনিসটার নাম হচ্ছে অ্যালগোরিদম। আচ্ছা, তো আমরা যদি কিছু এক্সাম্পল প্রবলেমের কথা চিন্তা করি, যে একটা লিস্ট অফ ইন্টিজার দেয়া আছে, তার মধ্যে লার্জেস্ট ইন্টিজারটা বের করো। তো এখানে আমরা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য হয়তো আমরা ওই লিস্ট অফ ইন্টিজারের উপরে একটা লুপ চালাবো, লুপ চালায় তারপরে দেখবো যে কোনটা লার্জেস্ট। এই যে স্টেপ গুলো আমি এক্সিকিউট করব সেটাকে অ্যালগোরিদম বলা হয়। Given a set of integers, sort them in increasing order, ascending order. সো এটার জন্য আমি যদি একটা সেট অফ ইনস্ট্রাকশন লিখি, সেটা একটা অ্যালগোরিদম হবে। আচ্ছা, এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, describe an algorithm to find the maximum value in a finite sequence of integer। যেটার কথা বললাম, যে আমাদের হয়তো একটা অ্যারে দেয়া আছে, ওই অ্যারেতে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমাকে বের করতে হবে যে এই অ্যারেতে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা। সো আমরা হাই লেভেল স্টেপ হিসেবে যেটা চিন্তা করতে পারি, আম, আমরা 1 নাম্বার স্টেপ থেকে শুরু করব, 1 নাম্বার ইন্টিজার থেকে শুরু করব এবং চেক করব যে
এটা আমার সব সময় লুপের প্রত্যেক ইটারেশনে আমি একটা ভ্যারিয়েবল হয়তো মেনটেন করতে পারি। এটাকে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল। এবং আমি লুপের একটা পার্টিকুলার অংশ এক্সিকিউট করার পরে যেটা হবে, ওই অংশের মধ্যে যেই ভ্যারিয়েবলটা ম্যাক্সিমাম সেটা আমার ম্যাক্সিমাম ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। তাহলে আমি লুপের প্রত্যেক ইটারেশনে আমার কারেন্ট এলিমেন্টটাকে ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করব। যদি লুপের নেক্সট আইটেমটা আমার কারেন্ট ম্যাক্সিমামের চেয়ে বড় হয়, তাহলে আমি ম্যাক্সিমাম ওই এলিমেন্টটাকে ম্যাক্সিমামের মধ্যে সেট করে দিব, কারণ এটা আমার কারেন্ট ম্যাক্সিমামের চেয়ে বড়। তো আমার একটা লুপ চালাতে হবে। মুভ থ্রু দ্য সিকোয়েন্স ওয়ান এলিমেন্ট এট এ টাইম। Whenever you see an element larger than the temporary maximum, update the temporary maximum. So once we execute the loop, we will have the answer in the variable maximum. তো এটা হচ্ছে একটা পার্টিকুলার অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য সিউডোকোড নামে একটা জিনিস ইউজ করা হয়। একটা অ্যালগোরিদম আমরা যখন এক্সিকিউট করব, একটা অ্যালগোরিদম যখন আমরা এক্সিকিউট করব, প্রোগ্রামিং ওয়েতে লিখবো, তখন লেখার অনেক ধরনের ওয়ে থাকে। আমি সি তে লিখতে পারি, সি প্লাস প্লাস এ লিখতে পারি, জাভাতে লিখতে পারি। এখন এখন অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক সময় যেটা করা হয় যে স্পেসিফিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স ইউজ করা হয় না। স্পেসিফিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স ইউজ করা হয় না, বরং হাই লেভেল স্টেপ গুলো এমন ভাবে লেখা হয় যেন এটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হয়ে একটা আহ, আরো সংক্ষিপ্ত একটা ইনস্ট্রাকশন সেট হয়, যেটাকে চাইলে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলা যাবে ইজিলি। তো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আমি যেটা করতে পারি, একটা হাই লেভেল হাই লেভেল সিউডোকোড লিখবো, যেটা কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনকে ফলো করবে না। সেটা আরেকটু সংক্ষিপ্ত হবে, তবে এটাকে চাইলে খুব ইজিলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলা যাবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সিউডোকোড। সিউডোকোড হচ্ছে অ্যালগোরিদমের একটা অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন, যেখানে আমার সবগুলা ইনস্ট্রাকশন লেখা থাকবে, তবে কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন থাকবে না। তাহলে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অফ ফাইনাইট সিকোয়েন্স বের করার যে অ্যালগোরিদমটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট হিসেবে যাবে একটা লিস্ট লিস্ট অফ এন সংখ্যক নাম্বার, একটা অ্যারে হইতে পারে। আর এরপর আমাদের আউটপুট হবে একটা ভ্যারিয়েবল ম্যাক্স, যে বলবে যে এই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা। তাহলে আমরা যে কাজটা একটু আগে হাই লেভেলে লিখলাম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমি ম্যাক্স ভ্যারিয়েবলটা A1 এ সেট করলাম, তারপর 2 থেকে n পর্যন্ত আমি একটা লুপ এক্সিকিউট করলাম। লুপ এক্সিকিউট করে আমি প্রত্যেকবারে কি করব, দেখবো লুপের কারেন্ট আইটেমটা আমার টেম্পোরারি ম্যাক্সিমামের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে টেম্পোরারি ম্যাক্সিমামটা আপডেট করে দিব। তাহলে এখানে আমরা যে হাই লেভেল স্টেপটা দেখতে পাচ্ছি, সেটার প্রোগ্রামিং রিপ্রেজেন্টেশনটা সিউডো কোডে দেয়া আছে। সো যদি আমাদের এখন কোড লেখার দরকার হয়, আমরা স্পেসিফিক কোন একটা ল্যাঙ্গুয়েজে কোড লিখে ফেলতে পারবো সিউডো কোডটা দেখে দেখে। তো এটা হচ্ছে অ্যালগোরিদম এবং সিউডো কোড।
আচ্ছা, অ্যালগোরিদম অ্যালগোরিদম নিয়ে যখন আমরা ডিসকাস করি তখন আমরা কি কি প্রপার্টি নিয়ে চিন্তা করি? আমরা অ্যালগোরিদমের ইনপুটটা কি আউটপুটটা কি সেটা সবসময় খেয়াল করব। একটু আগে আমাদের একটা ইনপুট ছিল অ্যারে, আউটপুট ছিল একটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এরপর অ্যালগোরিদমটা কারেক্ট হইতে হবে। কারেক্টনেস মানে হচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের জন্য সে ভ্যালিড একটা আউটপুট দিবে, প্রত্যেকটা ইনপুটের জন্য সে সঠিক আউটপুটটা দিবে। ফাইনাইটনেস বলে একটা বিষয় আছে, যে আমার অ্যালগোরিদমটা এরকম হতে পারবে না যে কোনো একটা পার্টিকুলার ইনপুটের জন্য অ্যালগোরিদমটা কখনো টার্মিনেট করে না, একটা ইনফিনিটি লুপে পড়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশন হলে আমরা বলবো অ্যালগোরিদমটা ফাইনাইট না। আমাদের অ্যালগোরিদমটা সবসময় ফাইনাইট সংখ্যক স্টেপ পরে এক্সিকিউট টার্মিনেট করতে হবে। তো এই ধরনের কিছু প্রপার্টি আছে যেটা দিয়ে আমি একটা অ্যালগোরিদমকে ডিসকাস করি, যে অ্যালগোরিদমটা ফাইনাইট কিনা, কারেক্ট কিনা, ডেফিনিট কিনা, কোনো ধরনের অ্যাম্বিগুইটি আছে কিনা। তো এরপরে দেখো, আমরা একটু আগে ম্যাক্সিমাম বের করেছি, এখন আরো কিছু অ্যালগোরিদম নিয়ে ডিসকাস করি। সার্চিং প্রবলেম, এন সংখ্যক এলিমেন্ট দেয়া আছে, আমাকে বের করতে হবে যে একটা টার্গেট ভ্যালু এক্স এই এন সংখ্যক এলিমেন্টের মধ্যে কোথাও আছে কিনা। তাহলে কি রিটার্ন করব আমার অ্যালগোরিদমে? ধরা যাক যে আই তম এলিমেন্টটা আমার এক্স এর সমান, তাহলে আমি আই রিটার্ন করব, ইন্ডেক্স আইটা রিটার্ন করব। আর যদি আমার এলিমেন্টটা না থাকে আমার এলিমেন্টে, তাহলে আমি যেটা করতে পারি একটা ডিফল্ট ভ্যালু -1 রিটার্ন করে সেটা হ্যান্ডেল করতে পারি। ইন্ডেক্সের ভ্যালিড ভ্যালু হচ্ছে 0 থেকে n, কথার কথা। তো আমরা যেটা করতে পারি, একটা ডিফল্ট ভ্যালু -1 রিটার্ন করতে পারি। সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার যে এলিমেন্টটা আমি সার্চ করছি সেটা আমার লিস্ট অফ এলিমেন্টস এ নাই। তাহলে আমাদের অ্যালগোরিদমের হাই লেভেল স্টেপ গুলা কি হবে? আমরা একটা লুপ এক্সিকিউট করব। লুপ এক্সিকিউট করে কি করব, প্রত্যেকবার প্রথমে a1 এর সাথে x কে কম্পেয়ার করে দেখবো যে x এখানে আছে কিনা, তারপরে a2 এর সঙ্গে x কে কম্পেয়ার করে দেখবো, তারপরে a3 এর সঙ্গে x কে কম্পেয়ার করে করে যখনই আমি কোন একটা এলিমেন্ট পাবো যেটা x এর সমান, তখনই আমার অ্যালগোরিদমটা টার্মিনেট করবে। আদারওয়াইজ আমার অ্যালগোরিদমটা লুপের লাস্ট এলিমেন্ট পর্যন্ত এসে দেখবে যে আসলে এলিমেন্টটা এখানে নাই। তখন আমি একটা ডিফল্ট ভ্যালু -1 রিটার্ন করে বলবো যে আমার অ্যালগোরিদমটা আসলে আহ আমার টার্গেট এলিমেন্টটা এই অ্যারেতে নাই। সো হাই লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে লুপ চালাইতে হবে এবং প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার করতে হবে, এবং দুইটা টার্মিনেটিং কন্ডিশন আছে। যদি আমি আইটেমটা পেয়ে যাই, আর না পেলে লুপ এক্সিকিউট হলে টার্মিনেট হবে। এই অ্যালগোরিদমটাকে আমরা বলতেছি লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ কেন? কারণ আমি পুরো অ্যারের উপরে লুপ এক্সিকিউট করে আমি সার্চ করলাম, এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। আমাদের অ্যালগোরিদমের ইনপুট কয়টা? দেখো, আমার ইনপুট হচ্ছে এক্স, টার্গেট ভ্যালু, আর একটা ইনপুট হচ্ছে আমার এন সংখ্যক এলিমেন্টের কালেকশন, হয়তো একটা অ্যারে। এই দুইটা জিনিস আমার অ্যালগোরিদমের ইনপুট হিসেবে যাবে। আমার অ্যালগোরিদমের আউটপুট হবে একটা ভ্যারিয়েবল লোকেশন। আচ্ছা, আমরা এটা -1 করে দিই। তাহলে আমাদের অ্যালগোরিদমটা কি হবে? আমরা একটা হোয়াইল লুপ চালাচ্ছি। দেখো, হোয়াইল লুপ কি করবে, আমার ইন্ডেক্সটা 1 থেকে শুরু হবে, অ্যারের ইন্ডেক্সটা 1 থেকে শুরু হবে, এবং প্রত্যেকবারে আমি ইন্ডেক্স 1 করে বাড়াবো এবং কম্পেয়ার করব যে এক্স আর এআই সমান কিনা, আমার টার্গেট ভ্যালুটা লুপের কারেন্ট এলিমেন্টের সমান কিনা।
যদি সমান হয়ে থাকে তাহলে আমার লুপটা এক্সিকিউট করবে, যদি সমান হয়ে থাকে তাহলে আমার লুপটা টার্মিনেট করবে, আর যদি নট ইকুয়াল হয়ে থাকে তাহলে লুপটা কন্টিনিউ করবে। আর যদি পুরো লুপ এক্সিকিউট করার পরে পাওয়া না যায় তাহলে আমার ভ্যারিয়েবলের ভ্যালুটা হবে -1। আর যদি পাওয়া যায় তাহলে আই আই হচ্ছে আমার লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ছিল, যেটা আমার এখানে পজিশনটা ইন্ডিকেট করতো, সেই আইটা আমি লোকেশন ভ্যারিয়েবলে দিয়ে দিব, কারণ এটা আমার আনসার। তো আমরা কিভাবে চেক করলাম যে আমি আনসার পাচ্ছি? আই এর ভ্যালু যদি এন এর চেয়ে ছোট হয় তার মানে হচ্ছে লুপটা শেষ হওয়ার আগে টার্মিনেট করে গেছে, তার মানে অবশ্যই আমার আনসারটা আছে। তাহলে আনসারটা কোথায় থাকবে? আই এর মধ্যে থাকবে। তাহলে লোকেশন ইকুয়ালস টু আই। যদি না হয়ে থাকে, আই এর ভ্যালু যদি n+1 হয়ে গিয়ে থাকে, তার মানে আসলে টার্গেট ভ্যালুটা কোথাও নাই, কাজে আমি একটা ডিফল্ট ভ্যালু -1 সেট করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার লিনিয়ার সার্চ। আমি একটা টার্গেট ভ্যালু এক্স কে একটা অ্যারে বা কালেকশন অফ এন এলিমেন্টের মধ্যে সার্চ করছে। সেটা সিউডো কোডটা হবে দেখতে এরকম। আচ্ছা, দেখো লিনিয়ার সার্চের মানে সিউডো কোডটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে লিনিয়ার সার্চ। এখন আমরা অ্যালগোরিদম এবং সিউডোকোড কি জিনিস সেই জিনিসটা দেখলাম এবং দুইটা এক্সাম্পল দেখলাম। আহ, আমাদের মেইন টার্গেট হচ্ছে গ্রোথ অফ ফাংশনটা শেখা। গ্রোথ অফ ফাংশনটা কি? The growth of function describes how fast its value increases when the input gets large. সো আমার কোন একটা ফাংশন বা কোন একটা অ্যালগোরিদমে অনেকগুলা ইনপুট থাকতে পারে। যেমন আমরা যদি দেখি আমাদের এখানে লিনিয়ার সার্চে n সংখ্যক এলিমেন্ট আছে, রাইট? n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে আমার n এর ভ্যালু আমি যদি 5, 10, 100, 5000 n এর এরকম ভ্যালুর জন্য আমার এই অ্যালগোরিদমটা এক্সিকিউট করতে যে টাইম লাগে, টাইমটা কিভাবে বাড়বে? এটা কি এভাবে বাড়বে যে 5-এর জন্য হবে 10, 10-এর জন্য 20, 20-এর জন্য 200, 10,000, T2? আবার এরকমও হতে পারে যে 5-এর জন্য 25, 10-এর জন্য 100, এটার জন্য 10⁴, এটার জন্য 2.5 ইন্টু 10⁷। অনেক সময় আমার ইনপুট সাইজের সাথে টাইমটা এভাবেও বাড়তে পারে। সো এখানে আমার লিনিয়ারলি বাড়তেছে। আমি হচ্ছে আমার এই ফাংশনটা দেখতে হচ্ছে এফ অফ এন সমান 2n, আর এর পরের ফাংশনটা হচ্ছে এফ অফ এন সমান n²। তাহলে আমার ইনপুটে কয়টা এলিমেন্ট যাচ্ছে সেটা যদি আমি ইনক্রিজ করি, তাহলে আমার টাইমটা, অ্যালগরিদমের এক্সিকিউশন টাইমটা কিভাবে বাড়বে? লিনিয়ারলি বাড়বে, স্কোয়ার হিসেবে বাড়বে, নাকি অন্য কোনো ফাংশন মেনটেন করে বাড়বে? তো ইনপুট সাইজ চেঞ্জ হইলে আমার অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কিভাবে চেঞ্জ হবে
সেইটা হচ্ছে গ্রোথ অফ ফাংশন। সো এটাই হচ্ছে মিনিং, যে হাউ ফাস্ট দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ইনক্রিজেস when the input size gets large। তো এখানে আমরা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটিকে অ্যালগোরিদমের এখানে নাম্বার অফ এক্সিকিউটেড ইনস্ট্রাকশনকে টিএন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ফাংশন টিএন কি করবে? কাউন্টস দ্য নাম্বার অফ এক্সিকিউটেড স্টেপস। এখন এন এর ভ্যালু লার্জ হলে টিএন কিভাবে গ্রো করবে সেটা হচ্ছে আমার গ্রোথ অফ ফাংশনে ডিসকাস করা হয়। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে একটা ফাংশন আছে যেখানে এফ অফ এক্স সমান এক্স, আর একটা ফাংশন জি অফ এক্স সমান 3x, আর একটা ফাংশন এইচ অফ এক্স সমান x/3। তিনটার মধ্যে এক্স মাল্টিপল হিসেবে আছে, তবে এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে 1, এখানে কোএফিসিয়েন্টটা হচ্ছে 3, এখানে কোএফিসিয়েন্টটা হচ্ছে 1/3। গ্রোথ অফ ফাংশনে আমরা এই কনস্ট্যান্ট গুলা নিয়ে কেয়ার করি না। গ্রোথ অফ ফাংশনে আমরা এই কনস্ট্যান্ট গুলা নিয়ে চিন্তিত না, কারণ আমরা জানি তিনটাই আসলে স্ট্রেট লাইন। হ্যাঁ, ওয়াই ইকাল টু এক্স টা এরকম হবে, ওয়াই ইকাল টু 3x টা এরকম হবে, 1/3x টা এরকম হবে, কিন্তু তিনটাই লিনিয়ারলি গ্রো করে। কাজেই আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলা নিয়ে চিন্তিত না, আমরা কেয়ার করি যে তার গ্রোথটা লিনিয়ার কিনা নাকি কোয়াড্রেটিক। সো গ্রোথ অফ ফাংশনে আমরা কোএফিসিয়েন্টটা ইগনোর করি মোস্ট অফ দ্য টাইম। যে নোটেশন গুলা ইউজ করব সেখানে অনেক সময় আমরা দেখবো যে কোএফিসিয়েন্ট গুলাটাকে আমরা মেনশন করতেছি না। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে হাইয়েস্ট অর্ডার টার্ম ডমিনেটস। অর্থাৎ আমার এখানে যদি কয়েকটা টার্ম থাকে, এক্স এর কয়েকটা টার্ম থাকে, আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারের দিকে বেশি ফোকাস করব। কেন? কারণ এক্স স্কোয়ারের ভ্যালু দ্রুত বাড়ে। আমরা যদি ওয়াই ইকাল টু এক্স স্কোয়ারের গ্রাফটা চিন্তা করি আর ওয়াই ইকাল টু এক্স এর গ্রাফটা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে ইনপুট সাইজ যদি ইনক্রিজ করা হয় তাহলে এক্স স্কোয়ার অনেক দ্রুত বাড়ে। যেটা দ্রুত বাড়ে সেই টার্মটা আমার গ্রোথকে ডমিনেট করবে। সো আমি হাইয়েস্ট অর্ডার টার্মের দিকে বেশি ফোকাস করব। এটা হচ্ছে এক নাম্বার অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে আমরা কনস্ট্যান্ট টার্ম বা কোএফিসিয়েন্ট কে ইগনোর করব। আচ্ছা, এখন আমরা গ্রোথ অফ ফাংশনকে ডিটারমিন করার জন্য কি ধরনের নোটেশন ইউজ করি, আমরা নোটেশন গুলার সাথে একটু পরিচিত হই। আমাদের প্রথমে আছে হচ্ছে বিগ ও নোটেশন। বিগ ও নোটেশন যেটা করবে, একটা ফাংশনের আপার বাউন্ডকে বিগ ও নোটেশন দিয়ে ডিটারমিন করা হয়। অর্থাৎ আমার ফাংশনটা যে গ্রো করে তার গ্রোথ, এই গ্রোথটা একটা স্পেসিফিক লিমিটের বাইরে যাবে না, সেই লিমিটটা বিগ ও ফাংশন দিয়ে ডিনোট করা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক যে আমার এটা একটা ফাংশন এফ অফ এক্স, আর এটা হচ্ছে আমার আরেকটা ফাংশন জি অফ এক্স। এখন যদি আমি গ্যারেন্টি দিতে পারি যে জি অফ এক্স ফাংশনটা, এই যে একটা পার্টিকুলার পয়েন্টের পরে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু থাকবে এক্স ইকাল টু কে, এক্স ইকাল টু কে রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি যে জি অফ এক্স এর ভ্যালু এফ অফ এক্স এর চেয়ে অলওয়েজ লার্জার।
তাহলে যদি এরকম হয় দেন জি অফ এক্স কে বলা হবে এফ অফ এক্স এর আপার বাউন্ড। কেন আপার বাউন্ড বলা হচ্ছে? কারণ এক্স এর ভ্যালু কে এর চেয়ে বড় হলে একটা পার্টিকুলার পয়েন্টের রাইট সাইডে জি অফ এক্স অলওয়েজ এফ অফ এক্স এর চেয়ে লার্জার হবে। তাহলে যদি এরকম হয় তাহলে আমি এটাকে কি বলতে পারবো? দেখো, আমি বলবো যে এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস সি ইন্টু জি অফ এক্স ফর এক্স গ্রেটার দেন ইকুয়ালস কে। এক্স এর ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালুর চেয়ে লার্জ হলে এফ অফ এক্স অলওয়েজ সি ইন্টু জি অফ এক্স এর চেয়ে ছোট হবে। এখানে আমার সিটা হচ্ছে 4 আর জি অফ এক্স টা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি বলবো যে জি অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর আপার বাউন্ড, কারণ জি অফ এক্স এর সি ইন্টু জি অফ এক্স এর চেয়ে নিচে থাকে আমার ভ্যালুটা সবসময়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এফ অফ এক্স ইকুয়াল টু বিগ ও অফ জি অফ এক্স। আমার এখানে জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। বিগ ও নোটেশনটার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা: আমি যদি কোনো একটা ফাংশনকে বিগ ও অফ জি অফ এক্স বলতে যাই দেন আমাকে দেখাইতে হবে ইনইকুয়ালিটিটা, যে সি ইন্টু জি অফ এক্স এর যে ভ্যালুটা হবে এফ অফ এক্স এর ভ্যালু কখনো তার চেয়ে লার্জার হবে না যদি এক্স এর ভ্যালু আমার একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ক্রস করে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এই গ্রোথ নোটেশনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকাটা স্বাভাবিক। স্যার বুঝবো কেমনে? কি বুঝতে চাচ্ছো? যদি এক্স স্কোয়ার দেওয়া থাকতো শুধু, যদি শুধু এক্স স্কোয়ার দেয়া থাকতো কি হিসেবে, জি অফ এক্স হিসেবে না এফ অফ এক্স হিসেবে? জি এফ এক্স হিসাবে। আচ্ছা, জি অফ এক্স অনেক সময় আমরা নিজেরাই ডিরাইভ করি, আমাদের হাতে শুধু এফ অফ এক্স দেয়া থাকে, আমরা জি অফ এক্স টা ডিরাইভ করে দেখি। আর অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নেই বলে দেয়া থাকে যে দেখাও যে এটা হচ্ছে বিগ অফ এক্স স্কোয়ার বা এক্স কিউব। সেই ক্ষেত্রে আরেকটু ইজি হয়ে যায়, আমরা অলরেডি জানি। তো কিভাবে বুঝবো এক্স স্কোয়ার? এখানে এক্স স্কোয়ার হওয়ার কারণ হচ্ছে আমরা একটু আগে ইনটিউশন যেটা ডিসকাস করলাম, হাইয়েস্ট অর্ডার টার্মটা ডমিনেট করে, এই কারণে এক্স স্কোয়ার হচ্ছে। তো আমরা যেটা করি নর্মালি এক্সপ্রেশনের সবগুলা ভ্যালুকে হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করে ইনইকুয়ালিটি বানাই, তখন এক্স স্কোয়ারটা চলে আসে, আপনা আপনি ডেরিভেশনে চলে আসে। আচ্ছা, আমরা দেখবো, এটা প্র্যাকটিস করব। তবে আমাদের একটা জিনিস ডিসকাস করা দরকার, এই কন্ডিশনটা দেওয়ার কি দরকার এক্স এর ভ্যালু কে এর চেয়ে লার্জ? দেখো, আমার গ্রোথ নোটেশনটা ভ্যালিড হওয়ার জন্য এফ অফ এক্স এর ভ্যালু জি অফ এক্স এর ভ্যালু কিন্তু অলওয়েজ সমান হওয়ার দরকার নেই, বরং কে এর ভ্যালু একটা স্পেসিফিক এর চেয়ে লার্জ হলে যদি হোল্ড করে কন্ডিশনটা তাহলেই হবে। এইখানে কে বড় সেটা নিয়ে আমি কিন্তু মাথা ঘামাই নাই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ গ্রোথ নোটেশনে আসলে আমরা কখন কেয়ার করি দেখো, আমাদের এখানে একটা এক্সাম্পল ছিল, কোথায় দিলাম এক্সাম্পলটা? এই যে এন এর ভ্যালু 5, 10, 100, 5000। তাহলে আমার সবচেয়ে বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে কখন? ধরো 100, 5000 ওই দিকে। তো হতে পারে যে আমি
এইদিকে গ্রোথ নোটেশনটা স্মল ভ্যালুর জন্য গ্রোথ নোটেশনটা হোল্ড করে কিনা সেটা আমি ইগনোর করলাম। কেন ইগনোর করলাম? কারণ আসলে গ্রোথ নোটেশনের মেইন ইউটিলিটিটা হচ্ছে যখন এন এর ভ্যালু লার্জ হয় তখন কোন অ্যালগোরিদমটা বেটার সেটা আমি জানতে চাই। এন এর স্মল ভ্যালুর জন্য আসলে গ্রোথ নোটেশন ভ্যালিড হওয়াটা জরুরি না, কারণ স্মল ভ্যালুর জন্য অ্যালগোরিদমের এক্সিকিউশনের টাইম কমপ্লেক্সিটি কমই হবে, এটাই স্বাভাবিক। বরং যখন এন এর ভ্যালু অনেক বড় হবে তখন আমার হাতে কয়েকটা অ্যালগোরিদম আছে, কোন অ্যালগোরিদমটা টাইম কমপ্লেক্সিটি বেশি সেটা বের করতে চাচ্ছি এন এর ভ্যালু যখন অনেক লার্জ হয়। তো স্মল ভ্যালুর জন্য আসলে ইম্পর্টেন্ট না গ্রোথ নোটেশনটা ভ্যালিড হওয়া, কারণ কম্পারিজনটা আসলে ম্যাটার করে যখন এন এর ভ্যালু লার্জ হয়। তো আমরা আমাদের এখানে ফেরত আসি। তো আমরা যদি আমাদেরকে বলা হয় দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু বিগ ও অফ এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা যেটা করব, আমরা এরকম একটা নোটেশন আনার চেষ্টা করব, এক্স লেস দেন সি ইন্টু এক্স টু দি পাওয়ার 4, জি অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। আর আমাদের এই কন্ডিশনটা আনার চেষ্টা করব, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কে, কে এর ভ্যালু কত সেটাও আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা এটা একটু ডিরাইভ করি। আমাদের এফ অফ এক্স দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন আমি যেটা করতে পারি, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারই থাকলো, 2x এর জায়গায় আমি লিখলাম 2x স্কোয়ার, আর 1 এর জায়গায় লিখলাম এক্স স্কোয়ার। এই স্টেপটাকে বলা হয় হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করা আর কি। আমার এক্সপ্রেশনের যতগুলা টার্ম আছে, এখানে 2x ছিল, এক্স এর পাওয়ার আমি 1 থেকে 2 করে দিলাম। এখানে 1 ছিল, এক্স এর পাওয়ার 0 ছিল, আমি এক্স এর পাওয়ার 1 0 থেকে 2 করে দিলাম। তো এটাকে বলা হয় হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করা। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এফ অফ এক্স এর জায়গায় লিখতে পারি এখানে লেস দেন ইকুয়াল এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার যোগ করলে 4x স্কোয়ার। তাহলে আমি সি ইন্টু জি অফ এক্স পেয়ে গেছি, যেখানে সি এর ভ্যালু হচ্ছে 4, জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, কে এর ভ্যালু কি হবে, কে এর ভ্যালু 1 নিলেই হবে এখানে। তাহলে আমি বলতে পারবো যে এফ অফ এক্স ইকুয়ালস বিগ অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে যে টেকনিকটা ইউজ করলাম, আমার হাইয়েস্ট টার্ম পলিনোমিয়াল টার্ম ছিল এক্স স্কোয়ার, আমি সবগুলা টার্মকে এক্স স্কোয়ারে কনভার্ট করে যোগ করে ফেললাম, তাতে আমার ইনইকুয়ালিটি তৈরি হয়ে গেল। আচ্ছা, এই ইনইকুয়ালিটিটা সবসময় ভ্যালিড কিনা? আমার কন্ডিশন কি ছিল, আমি বলছি টু এক্স স্কোয়ারের চেয়ে ছোট হবে, 1x স্কোয়ারের চেয়ে ছোট হবে, এই কারণে ইনইকুয়ালিটিটা লেখা যায়। এই ইনইকুয়ালিটিটা সবসময় ভ্যালিড কিনা, কোনো এক্সেপশন আছে কিনা? কেউ বলতে পারবা? সব কোশ্চেনটা বুঝিনি এবার। দেখো, এখানে আমি যে লজিকটা ইউজ করলাম,
2x is less than 2x স্কোয়ার এবং 1 is less than x স্কোয়ার। তাহলে সবগুলাকে যদি আমি হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করি তাহলে যে টার্মটা পাবো তার থেকে আমার অরিজিনাল টার্মটা ছোট হবে। এটা ছিল আমার লজিক। তাহলে এই যে আমি অ্যাপ্লাই করলাম যে 2x লেস দেন 2x স্কোয়ার এবং 1 লেস দেন x স্কোয়ার, এটা কি সবসময় ভ্যালিড কিনা, এটা কোনো এক্সেপশন আছে কিনা? এক্স এর মান 1 হইলে তাহলে টার্মিন ই করবে না। না, ইকুয়াল, লেস দেন ইকুয়াল সমস্যা নেই, ইকুয়ালই তো লিখছি দেখো। আর কোনো এক্সেপশন? নাই স্যার। এক্স ইকুয়াল টু হাফ হইলে? তাহলে কি কন্ডিশনটা ভ্যালিড? না এক্স স্যার, ইকুয়াল টু হাফ হইলে? ইন্টিজার হইবে না শুধু স্যার? হ্যাঁ শুধু ইন্টিজার হইবে না এক্স এর মান? হ্যাঁ, সো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এক্স এর মান শুধু ইন্টিজার হবে। এক্স এর মান কেন ইন্টিজার হবে? তাহলে এটা মানে আমাদের লজিক ই করবে না, ভ্যালিড করবে না। আচ্ছা, মানে এক্স এর মান ইন্টিজার না হইলে আমাদের এই ইনইকুয়ালিটি গুলো হোল্ড করবে না, হ্যাঁ। তাহলে আমাদের আসলে এখানে এক্স এর মান ইন্টিজারই আমরা ধরে নিতে পারবো। ধরে নিতে পারবো কেন সেটা একটু বলি। আমরা গ্রোথ অফ ফাংশন, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা যে আমরা স্টাডি করতেছি, এটা আমরা কোন কনটেক্সটে স্টাডি করতেছি সেটা একটু মাথায় রাখতে হবে। এই এক্সপ্রেশন গুলা কোত্থেকে আসবে? এই এক্সপ্রেশন গুলো আসবে আমরা যে সিউডো কোড গুলো এক্সিকিউট করলাম। এই যে এরকম যে সিউডো কোড আছে, সিউডো কোডে দেখো এখানে একটা নেস্টেড লুপ আছে, কাজে এখানে হয়তো নেস্টেড লুপ যদি থাকে সেখান থেকে একটা এক্স স্কোয়ার আসবে। তারপর দুইটা আলাদা করে লুপ আছে, সেখান থেকে একটা 2x আসবে। তারপর কিছু ফিক্সড ইনস্ট্রাকশন আছে, সেখান থেকে 5 আসবে। তাহলে একটা অ্যালগোরিদমে যতগুলা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে সেটার এক্সপ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তো অ্যালগোরিদমে যতগুলা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে আমি সেটাকে ইন্টিজার ধরে নিতে পারি। আর এক্স কি জিনিস? এক্স হচ্ছে আমার অ্যালগোরিদমের ইনপুট সাইজ। এই যে এখানে যেরকম এন সংখ্যক ইন্টিজার আছে, সেই এন এর জায়গায় আমি এক্স চিন্তা করতেছি। তো যেহেতু অ্যালগোরিদমে যতগুলো ইনপুট যাচ্ছে সেই ইনপুট গুলো অলওয়েজ ইন্টিজার হবে, অতএব আমি ধরে নিতে পারি যে আমার গ্রোথ অফ ফাংশনে যে এক্স আছে সেই এক্সটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার যদি না হইতো তাহলে আসলে আমার এই ডেরিভেশনটা ভ্যালিড হইতো না। সো আমাদের এখানে 2x লেস দেন 2x স্কোয়ার, 1 লেস দেন x স্কোয়ার, এটা ভ্যালিড হওয়ার কারণ হচ্ছে আমরা গ্রোথ অফ ফাংশন স্টাডি করতেছি অ্যালগোরিদমের কনটেক্সটে, যেখানে আমার ইনপুট সাইজ হচ্ছে x এবং x হচ্ছে অলওয়েজ ইন্টিজার। আমি একটা অ্যারেতে 7.5টা এলিমেন্ট ইনপুট দেই না, 8টা দিব, 9টা দিব, 10টা দিব। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল কিভাবে আমি বিগ ও নোটেশন ডিরাইভ করতে পারি। বিগ ও নোটেশন ডিরাইভ করতে হইলে আমাকে আম, এই তিনটা ভ্যালু বের করতে হবে, লেস দেন ইকুয়াল সি ইন্টু জি অফ এক্স আর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে আমাকে কি বের করতে হবে? সি বের করতে হবে, জি অফ এক্স বের করতে হবে, কে বের করতে হবে। এবং এখানে আমি যে ট্রিকটা ইউজ করলাম, সবগুলা টার্মকে হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করে তাদেরকে যোগ করে দিলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই লজিকটাকে একটু জেনারেলাইজ করি, একটা পলিনোমিয়াল যদি থাকে যেখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, এক্স আছে, এরপর কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে আমরা এটার বিগ ও নোটেশন ডিরাইভ করলে কি করব? সবগুলা টার্মকে আমরা হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করব, এক্স টু দি পাওয়ার এন এ কনভার্ট করব। তারপরে আমার অ্যালগোরিদমটা হবে এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু এক্স টু দি পাওয়ার এন
তার মানে আমার বিগ ও নোটেশনটা আসবে বিগ ও অফ এক্স টু দি পাওয়ার এন। তাহলে একটা পলিনোমিয়ালের টাইম কমপ্লেক্সিটিকে তার হাইয়েস্ট অর্ডারের বিগ ও হিসেবে লেখা যায়। একটা পলিনোমিয়ালের টাইম কমপ্লেক্সিটিকে তার হাইয়েস্ট অর্ডারের বিগ ও নোটেশন দিয়ে লেখা যায়। তাহলে আমরা যদি একটা র্যান্ডম পলিনোমিয়াল লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 3 into x to the power 7 প্লাস 2 into x to the power 4 মাইনাস 5x কিউব, এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে তাহলে? এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ ও, কি মনে হয়? দেখেই বলতে পারতে হবে যে টাইম এক্স টু দি কমপ্লেক্সিটি পাওয়ার কত হয়। x to the power 7, 7। হ্যাঁ, কারণ 7 হচ্ছে হাইয়েস্ট অর্ডার টার্ম। তাহলে একটা পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি তার হাইয়েস্ট অর্ডার টার্মের বিগ ও নোটেশন দিয়ে লেখা যাবে। তো এখন আমরা একটু পলিনোমিয়ালের জন্য ইজি, পলিনোমিয়াল না হইলে কিভাবে ডিরাইভ করা যায় সেটার একটা এক্সাম্পল দেখি। সো ধরো আমার একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটা হচ্ছে log of n ফ্যাক্টোরিয়াল। log of n ফ্যাক্টোরিয়াল, আচ্ছা log n ফ্যাক্টোরিয়াল বাদ দাও, আমরা শুধু n ফ্যাক্টোরিয়াল নিয়ে চিন্তা করি। তাহলে এটা তো পলিনোমিয়াল না, তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি আসলে কিভাবে বের করা যায়? দেখো, এটা বের করার জন্য আমরা যে ট্রিকটা ইউজ করলাম, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে আসলে 1 থেকে n পর্যন্ত সবগুলার মাল্টিপ্লিকেশন। তাহলে আমি এখন ইনইকুয়ালিটি কিভাবে আনতে পারি? আগের বার কি করছিলাম, সবগুলা টার্মকে হাইয়েস্ট অর্ডার টার্মে কনভার্ট করছি। এখন আমার সেটার অপশন নাই, আমি যেটা করতে পারি, দেখতে পারি যে এন সংখ্যক ইন্টিজারের মধ্যে কোনটা লার্জেস্ট, এন লার্জেস্ট। কাজেই সবগুলাকে আমি লার্জেস্ট ইন্টিজারে কনভার্ট করলাম, 1 কে 2 তে এন এ কনভার্ট করলাম, 2 কে এন এ কনভার্ট করলাম, এন কে এন এ রাখলাম। তাহলে কি হবে, আমার এন ফ্যাক্টোরিয়ালের চেয়ে এই রেজাল্টিং টার্মটা লার্জার হবে, কারণ বড় বড় ইন্টিজার মাল্টিপ্লাই করছি। তাহলে এন সংখ্যক ইন্টিজার এন এন টাইমস মাল্টিপ্লাই করলে আমার আনসারটা হচ্ছে এন টু দি পাওয়ার এন। তাহলে এন ফ্যাক্টোরিয়াল লেস দেন ইকুয়াল এন টু দি পাওয়ার এন, কাজেই আমরা বলতে পারবো যে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে বিগ অফ এন টু দি পাওয়ার এন। কিভাবে ইনইকুয়ালিটিটা ডিরাইভ করলাম? দেখো, এখানে আমি যদিও লিখি নাই, এখানে একটা 1 আছে, তাহলে আমার সি ইকুয়াল টু হচ্ছে 1, জি অফ এক্স হচ্ছে এন টু দি পাওয়ার এন। সেখান থেকে ইনইকুয়ালিটিটা চলে আসছে, কাজে আমি এখানে বলতে পারবো বিগ অফ এন টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালের টাইম কমপ্লেক্সিটি। আমরা যদি এখন লগ এন ফ্যাক্টোরিয়ালের টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, এখান থেকে অনেক সময় এটাও আমাদের লাগে। বোথ সাইডে যদি আমরা লগ নেই তাহলে কি হবে, লগ এন টু দি পাওয়ার এন কে লেখা যাবে এন লগ এন, রাইট? এটা ইনইকুয়ালিটি। কাজেই আমরা এন লগ এন, কাজেই
লগ এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারবো বিগ অফ এন লগ এন। তার মানে আমার জি এক্স টা হচ্ছে এন লগ এন, তার সাথে একটা কোএফিসিয়েন্ট 1 মাল্টিপ্লাই করা আছে মনে করলাম। তাহলে লগ এন ফ্যাক্টোরিয়ালের টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে এন লগ এন। এনটাকে সামনে আনা যায় কেন? এটা তো সবার জানার কথা। লগ এ টু দি পাওয়ার বি হচ্ছে বি ইন্টু লগ এ। লগ এ টু দি পাওয়ার বি হচ্ছে বি লগ এ। তো এটা লগারিদমের ফর্মুলা। কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এখান থেকে যেই আমাদের টেক অ্যাওয়ে যেটা হবে, এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে বিগ অফ এন টু দি পাওয়ার এন, এবং লগ এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে বিগ অফ এন লগ এন। ডেরিভেশনটা এখানে দেয়া আছে। কোশ্চেন? এবার বিগ ও নোটেশনের এরিথমেটিক, বিগ ও নোটেশনের এরিথমেটিক করলে রেজাল্ট কি হবে? অর্থাৎ ধরো আমার একটা ফাংশন আছে এফ ওয়ান এক্স, এফ ওয়ান এক্স এর বিগ ও নোটেশন হচ্ছে জি ওয়ান এক্স, আর এফ টু এক্স এর বিগ ও নোটেশন হচ্ছে জি টু এক্স। তাহলে এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স এর বিগ ও নোটেশন কি হবে? জি ওয়ান আর জি টুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা। আবারও বলি, এফ ওয়ান এর বিগ ও নোটেশন হচ্ছে জি ওয়ান এক্স, এফ টু এর বিগ ও নোটেশন হচ্ছে জি টু এক্স। তাহলে এফ ওয়ান এক্স আর এফ টু এক্স এর সামেশনের বিগ ও নোটেশনটা কি হবে? জি ওয়ান আর জি টুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা। তো আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝার ট্রাই করি এটা, আমাদের এফ ওয়ান এক্স চিন্তা করো। ধরো আমি বললাম এক্স কিউব মাইনাস এক্স প্লাস টু, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সেভেন। এই দুইটা ফাংশন আছে, আমি তাদের যোগফলের বিগ ও নোটেশন আমি বের করতে চাই। তাদের যোগফলের বিগ ও নোটেশন আমি বের করতে চাই। সো আমি একটা কাজ কি করতে পারি, এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স দুইটা যোগ করে লিখতে পারি। যোগ করলে আমার টার্মটা এরকম আসবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস নাইন। এটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু এক্স এর বিগ ও নোটেশন কি হবে? এটার বিগ ও নোটেশন কি হবে বলো? এক্স টু দি পাওয়ার ফোর। এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, আর এফ ওয়ান এক্স যে এখানে ছিল তার বিগ ও নোটেশন কি হবে? পলিনোমিয়ালের হাইয়েস্ট অর্ডার টার্মটা, রাইট? এক্স কিউব। আর এটার এই এফ টু এক্স এর কি হবে? বিগ অফ এক্স টু দি পাওয়ার ফোর, হাইয়েস্ট অর্ডার টার্ম। তাহলে আমি দুইটার অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক সামেশন করে দেন বিগ ও নোটেশন বের করার দরকার নেই, আমি আসলে এখান থেকেই বের করতে পারতাম। আমি জানি এফ ওয়ান এক্স এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এক্স কিউব, এফ টু এক্স এর এটা হচ্ছে বিগ অফ এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আহ আমি যেটা করব ম্যাক্সিমামটা নিব, এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিব।
সো ম্যাক্সিমামটা হচ্ছে x⁴ কাজে সেটাই হবে আনসার। আমি দুইটা এক্সপ্রেশন যোগ করে কম্পিউট করার দরকার নেই। দুইটা ফাংশনের যোগফলের গ্রোথ নোটেশনটা হবে তাদের ম্যাক্সিমাম গ্রোথ নোটেশনের সমান। লার্জারটা ডমিনেট করে। এটা হচ্ছে f1 প্লাস f2x। এবার আমি যদি দুইটা গুণফলের বিগ নোটেশন বের করতে চাই, f1x এবং f2x, গুণ করলে কি হবে? এই দুইটা এক্সপ্রেশন যদি আমি গুণ করি তাহলে দেখতে কেমন হবে? হাইয়েস্ট টার্ম সেখানে কত আসবে? চিন্তা করে দেখো যে আমি যদি এরকম দুইটা এক্সপ্রেশন, হ্যাঁ বলো। x⁴ x⁴ হাইয়েস্ট টার্ম হবে, তাই না? জি যদি আমি গুণ করি তাহলে আমার দেখো এটা আর এটা যখন আমি গুণ করব তখন কি আসবে? x⁴ আসবে। বাকি টার্ম গুলো ওর চেয়ে ছোট হবে। তাহলে আমি এটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? আমি বলবো যে বিগ অফ g1x ইন্টু g2x। g1x কি ছিল? g1x ছিল x3, g2x ছিল x⁴। কাজে আমার আনসারটা x⁴। সরি, এটা বোঝা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করে লিখি। তো এটা হচ্ছে বিগ অফ x⁴। তো আমার কষ্ট করে দুইটা এক্সপ্রেশন মাল্টিপ্লাই করে দেন বের করার দরকার নাই, কারণ আমি ইন্ডিভিজুয়াল যে দুইটা ফাংশন তাদের গ্রোথ নোটেশন জানি। একটার x3 আর একটা x⁴। তাদের দুইজনকে মাল্টিপ্লাই করলেই আমি দুইটা ফাংশনের গুণফলের বিগ নোটেশন পেয়ে যাব। তাহলে f1x ইন্টু f2x হচ্ছে বিগ অফ g1x ইন্টু g2x। আর তার মানে গুণ করলে ফাংশন দুইটা যদি গুণ করি তাদের বিগ নোটেশনের এক্সপ্রেশন দুইটা গুণ হবে, g1x আর g2x গুণ হবে। যদি দুইটা ফাংশনকে আমি যোগ করি তাহলে বিগ নোটেশন হচ্ছে তাদের দুইটার মধ্যে যে ম্যাক্সিমাম সেটা। দেখো কারো কোশ্চেন আছে কিনা এটার ব্যাপারে। তাহলে আমরা একটা প্র্যাকটিস করি, আমাদের যে রুলটা শিখলাম সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারি। দেখো আমি মনে করলাম যে এখানে চারটা ফাংশন আছে। 3n হচ্ছে f1, log n ফ্যাক্টোরিয়াল হচ্ছে f2, n² + 3 হচ্ছে f3, আর এটা হচ্ছে f4, log n হচ্ছে f4। তাহলে আমরা কি করতে হবে? f1 আর f2 গুণ হয়েছে, f3 f4 গুণ হয়েছে, তাদের গুণফল গুলো আবার যোগ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি দেখো, আমি ধরে নিলাম f1n হচ্ছে 3n। 3n এর বিগ নোটেশন হচ্ছে বিগ অফ n। কারণ আমি 3n কে কি করতে পারি? 3n কে আমি ইজিলি লিখতে পারি 4 < 4n বা <= 3n, এরকমও লিখতে পারি। 3n কে আমি ইজিলি লিখতে পারি যে 3n, তার মানে এখানে c টা হচ্ছে 3 আর এই n টা হচ্ছে আমার g অফ n।
তার মানে এটার বিগ ও নোটেশন হচ্ছে বিগ অফ জি অফ এন মানে বিগ অফ এন। আচ্ছা, এফ টু এন হচ্ছে আমার লগ এন ফ্যাক্টোরিয়াল। লগ এন ফ্যাক্টোরিয়ালের টাইম কমপ্লেক্সিটি কি ছিল, বিগ ও নোটেশন কি ছিল, একটু আগে আমরা ডিরাইভ করে আসছি। n log n এন লগ এন ছিল। আচ্ছা, এরপরে এফ থ্রি এন হচ্ছে আমাদের কি এন স্কোয়ার প্লাস থ্রি। এন স্কোয়ার প্লাস থ্রি এর বিগ ও নোটেশন কি হবে বলো, এটা একটা পলিনোমিয়াল। n square এন স্কোয়ার হাইয়েস্ট অর্ডার টার্ম ডমিনেট করবে। এফ ফোর এন হচ্ছে আমাদের লগ এন। লগ এন কে আসলে কিছু করার নাই, লগ এন এর বিগ ও নোটেশন হচ্ছে লগ এন। আচ্ছা, এবার এবার আমাকে বলো যে এফ ওয়ান আর এফ টু এন গুণ হচ্ছে, তাহলে এফ ওয়ান আর এফ টু এন এর যে গুণফল সেটার বিগ ও নোটেশন কি হবে? n square log n হ্যাঁ, এই দুইটাকে গুণ করলে বিগ ও নোটেশন কিভাবে পাবো? এই এন আর এন লগ এন কে গুণ করতে হবে, জি ওয়ান এক্স আর জি টু এক্স কে গুণ করতে হবে। তার মানে এখানে আমার বিগ ও নোটেশনটা আসবে এন ইন্টু এন লগ এন, ফার্স্ট টার্ম। এফ ওয়ান আর এফ টু দুইটা মাল্টিপ্লিকেশন। এরপরে এফ থ্রি আর এফ ফোর দুইটা মাল্টিপ্লিকেশন করতেছি, তার মানে মাল্টিপ্লাই করবো কোনটা, এন স্কোয়ার এর সাথে লগ এন মাল্টিপ্লাই করবো। তাহলে এটা এন স্কোয়ার ইন্টু লগ এন মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের এখানে আনসারটা আসতেছে এন স্কোয়ার লগ এন ফার্স্ট টার্মের জন্য, আর এখানে আসতেছে এন স্কোয়ার লগ এন। আচ্ছা, এবার এই দুইটা টার্ম আবার যোগ করা হয়েছে, তাহলে ফার্স্ট টার্মের টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার লগ এন, সেকেন্ড টার্মের টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার লগ এন, তাদের যোগফলের টাইম কমপ্লেক্সিটি আমি কিভাবে বের করব? maximum দুইটা টা দিয়ে ফাংশনের দুইটা ফাংশনের যোগফলের maximum টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করি? তাদের টাইম কমপ্লেক্সিটি দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম লার্জার সেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি টাইম কমপ্লেক্সিটি কি পাবো, যে বিগ অফ ম্যাক্সিমাম অফ এন স্কোয়ার লগ এন, পরেরটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার লগ এন। এন স্কোয়ার লগ এন দুইটা আসলে একই, দুইটাই লার্জ, মানে দুইটা একে অপরের সমান। কাজে ম্যাক্সিমাম চুজ করলে বিগ অফ এন স্কোয়ার লগ এনই আসবে। তাহলে আমি এই ম্যাথটাতে কি করার চেষ্টা করলাম, আমাদের যে ফর্মুলা গুলা ছিল, দুইটা ফাংশনকে গুণ করলে তাদের বিগ ও নোটেশনের এক্সপ্রেশন দুইটাও গুণ হয়ে যাবে, দুইটা ফাংশন যোগ করলে তাদের বিগ ও নোটেশনের মধ্যে ম্যাক্সিমামটাকে পিক করতে হবে। এই ফর্মুলা দুইটা আমি ইউজ করলাম এখানে। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা। তো দেখো আমাদের আনসারটা হচ্ছে এন স্কোয়ার লগ এন। আমাদের আনসারটা হচ্ছে এন স্কোয়ার লগ এন। আচ্ছা, এটা একই টাইপের এক্সাম্পল, আমাদের দুইটা রুল কম্বাইন করা লাগবে। এখানেও দেখো দেখো একই। আম, আচ্ছা,
এখানে একটা জিনিস একটু চিন্তা করা লাগবে। দেখো এখানে আমাদের 3 টু দি পাওয়ার n আর n টু দি পাওয়ার 5 এই দুইটা যোগ করলে তাদের যোগফলের বিগ নোটেশন কি হবে মনে হয়? n টু দি পাওয়ার 5 এর n টু দি পাওয়ার 5 এর টাইম কমপ্লেক্সিটি আর 3 টু দি পাওয়ার n এর টাইম কমপ্লেক্সিটির মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে সিলেক্ট করতে হবে। এখন এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, কোনটা কোনটা বেশি দ্রুত গ্রো করে? So, এটা গ্রাফ প্লট না করে বলা মুশকিল, তবে এটা একটু খেয়াল রাখবে, এক্সপোনেনশিয়াল গ্রোথ ডমিনেটস পলিনোমিয়াল গ্রোথ। তার মানে 3 টু দি পাওয়ার n এর যে টাইম কমপ্লেক্সিটি সেটা n টু দি পাওয়ার 5 এর টাইম কমপ্লেক্সিটির চেয়ে লার্জার হবে। তার মানে আমি যখন এই দুইটা যোগফল করতেছি তখন ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটিটা হবে 3 টু দি পাওয়ার n। আর এখানেও দেখো দুইটা ফাংশন যোগ হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস n স্কোয়ার, তাহলে এই দুইটার টাইম কমপ্লেক্সিটি হবে 2 টু দি পাওয়ার n। কেন? কারণ এক্সপোনেনশিয়াল পলিনোমিয়ালকে ডমিনেট করে। তাহলে আমরা জানি দুইটা ফাংশন যোগ করা হইলে যার টাইম কমপ্লেক্সিটি বেশি সেটাকে সিলেক্ট করতে হয়। এরপরে আবার এই দুইটার এক্সপ্রেশন গুণ করা হচ্ছে, তার মানে তাদের গুণফলের টাইম কমপ্লেক্সিটিটা হবে 3 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n, তার মানে বিগ অফ 6 টু দি পাওয়ার n, সামথিং লাইক দ্যাট। তো এটা করে দেওয়া আছে, একটু দেখো, জাস্ট একটা জিনিস ইনফর্ম করার জন্য যে এক্সপোনেনশিয়াল গ্রোথ পলিনোমিয়াল গ্রোথকে ডমিনেট করে। তো এটা আমাদের কখন লাগবে? যখন আমরা এরকম ম্যাক্স চুজ করব, g1x g2x এর মধ্যে ম্যাক্সিমাম সিলেক্ট করতে যাচ্ছি, তখন g1 আর g2x এর মধ্যে একটা যদি হয় পলিনোমিয়াল আর একটা যদি হয় এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালটাকে আমরা সিলেক্ট করব ম্যাক্স ফাংশন দিয়ে। বিগ অফ 6 টু দি পাওয়ার n। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই জায়গায় আমাদের সি আর কে মান লাগবে না? হ্যাঁ হ্যাঁ লাগবে, মানে ওগুলো আছে। তবে এখানে হচ্ছে যেহেতু কমপ্লেক্স এক্সপ্রেশন, আমরা আসলে ওই মানে রুল গুলো অ্যাপ্লাই করার যে প্র্যাকটিসটা সেটার দিকে মনোযোগ দিচ্ছি, যে দুইটা ফাংশনের যোগফলের বিগ নোটেশন কি হবে, দুইটা ফাংশনের গুণফলের বিগ নোটেশন কি হবে। তো যখন আমরা ইন্ডিভিজুয়ালি বের করি যে n টু দি পাওয়ার 5, এখানে কিন্তু আসলে তোমার মানে সি জি এর মান আমরা কখন করি? যখন আমরা একটা পলিনোমিয়ালের জন্য বের করতেছি সিম্পল এক্সপ্রেশন, তখন আমরা সি এবং জি এর মান বের করি। তবে এখানে কিন্তু আসলে কোনো ইনইকুয়ালিটি লাগে না, কারণ ইন্ডিভিজুয়াল ফাংশন গুলা খুবই সিম্পল, তাদের চেহারা দেখেই বলে দেওয়া যায় যে আসলে সি আর জি এর মান মানে সি আর কে এর মান হচ্ছে সবখানে 1 আর কি এখানে। তো এই জন্য আমরা আর ওইদিকে ফোকাস করলাম না। আর সিঙ্গেল থাকলে কি এটা অবশ্যই দেওয়া লাগতো? কোনটা? যদি ফাংশনটা শুধু n টু দি পাওয়ার 6 এরকমই থাকতো, মানে অন্য বাকি কিছু না থাকতো, ওই সময় সি আর কে এর ভ্যালু দেওয়াই লাগতো? ও আচ্ছা, n টু দি পাওয়ার 5 এর সাথে যদি আরেকটা কিছু থাকতো। না না না, আমি বলতে চাইতেছি কি, ওই যদি সিঙ্গেল থাকতো, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি সি আর কে মেনশন করা লাগতো বিগ অফ বাইকার? আহ, মানে সো আমরা প্রথম কথা হচ্ছে সি আর কে এর মান অলওয়েজ থাকবে, রাইট? মানে অলওয়েজ একটা ভ্যালু এক্সিস্ট করে, নয়তো আমার বিগ নোটেশনটা ভ্যালিড হয় না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এক্সামে আসলে দেখাবো কিনা, সেটা ডিপেন্ড করতেছে আসলে আমার মানে কোশ্চেনের ইয়েটা কি। ধরো আমার কোশ্চেনে কত মার্ক আছে। এখন যেখানে আমার এরকম এই রুল গুলো অ্যাপ্লাই করা লাগে, যে দুইটা ফাংশনের গুণফলের ইয়ে হচ্ছে g1x g2x এর মাল্টিপ্লিকেশনের সমান বা দুইটার মধ্যে ম্যাক্সিমাম সিলেকশন,
তো যেখানে আমার এই রুল গুলো অ্যাপ্লাই করা লাগে সেখানে নর্মালি সি আর কে এর মান দেখাতে গেলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো এইসব ম্যাথে নর্মালি দেখানো হয় না, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন থাকে তখন দেখাতে হবে যে সি এর মান কত, কে এর মান কত। তো ওগুলাতে এক্সপ্লিসিটলি বলে দেয়া হয়, ওইসব ম্যাথে এক্সপ্লিসিটলি বলে দেয়া হয় যে এখানে সি আর কে এর মান দেখাইতে হবে, সেখানে চাওয়া হয় আর কি। এখানে চাওয়া হয় নাই কারণ তখন আসলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, এবং এখানে আসলে সি এর মান সিম্পল, সবখানে সি এর মান 1। বোঝা যাচ্ছে? জি স্যার। তো যেই কোশ্চেনে চাওয়া হবে সেখানে দিতে হবে। আর যেখানে তোমার এই ধরনের একটু কমপ্লেক্স রুল কম্বিনেশন আছে সেখানে নর্মালি সি আর কে নিয়ে আমরা মেনশন করি না, কারণ বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে এখানেই শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আমরা যে কে এর ভ্যালুটা বাইর করতেছি ওইটা কিভাবে বের করতেছি? কে এর ভ্যালুটা? জি স্যার, গুড জি অফ কোশ্চেন। এক্স যেটা সার্টেন অ্যামাউন্টের পরে বের মানে বের বড় হবে, ওইটা হ্যাঁ, কিভাবে বের করছি? হ্যাঁ, কথা কথা ধরো আমি বললাম যে আমাদের এক্সপ্রেশনটা আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7। এরপরে আমি বললাম যে লেস দেন ইকুয়াল সবগুলোকে হাইয়েস্ট অর্ডার টার্মে নিলাম, 3x² প্লাস 7x²। তাহলে আমার এক্সপ্রেশন কি আসতেছে, f(x) লেস দেন 11x², তাই না? তাহলে সি তো পাওয়া গেল, সি হচ্ছে 11, কে কিভাবে পাবো? এবার তোমাকে একটু ম্যানুয়ালি ট্রাই করে দেখতে হবে, ম্যানুয়ালি একটু ট্রাই করে দেখতে হবে, অর্থাৎ x², 3x প্লাস 7, এইটা, আর হচ্ছে 11x²। এখন এক্স এর কয়েকটা ভ্যালু চিন্তা করো, 1 2 3। 1 যদি নাও এক্স এর ভ্যালু, তাহলে এটা কত আসে, 11, এটা আসে 11। এক্স এর ভ্যালু যদি 2 নাও, তাহলে এটা হচ্ছে 2² কত আসে, 20, 17 11, আর 44। এটা 17, আর এটা 44। 44। তাহলে দেখো এক্স ইকাল টু 1 এর জন্য ইকুয়াল হয়েছে, এক্স এর ভ্যালু যদি বড় হয় তাহলে অবশ্যই ইনইকুয়াল হবে। তার মানে এক্স ইকাল টু 1 চুজ করলে, এক্স ইকাল টু 1, তাহলে আমি এক্স এর, আমার কে এর ভ্যালু কত হবে? এই যে 1 2 3 করে করে ফার্স্ট যে ভ্যালুটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, আমি দেখতেছি 1 নিজেই স্যাটিসফাই করে, কাজে 1 হচ্ছে আমার আনসার। যদি এরকম হইতো, যদি এরকম হইতো যে ফার্স্ট যে ভ্যালুটা আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে সেটা হচ্ছে 3, তাহলে আমি বলতাম কে এর ভ্যালু 3। অনেক ক্ষেত্রে এরকম পাবা যে ফার্স্ট ভ্যালু 1 বা 2 স্যাটিসফাই করে না, 3 থেকে গিয়ে স্যাটিসফাই করে, দেন সেখানে কে এর ভ্যালু হবে 3। এই কন্ডিশনটা কে এর স্মলেস্ট যে ভ্যালুর জন্য হোল্ড করবে সেটা হচ্ছে আমি সিলেক্ট করব। কে এর ভ্যালু 1টা ম্যাক্সিমাম জায়গাতেই হয়ে যায়, পলিনোমিয়াল যদি হয়, সিম্পল পলিনোমিয়াল, তাহলে হয়ে যায়। আর কোনো কোশ্চেন? স্যার আচ্ছা, অ্যালগোরিদম আমরা এই দিয়ে ফ্লোচার্ট দিয়ে করতে পারি না? অ্যালগোরিদম ফ্লোচার্ট দিয়ে করবা? বুঝি নাই। মানে অ্যালগোরিদম ফ্লোচার্টের মাধ্যমে সলভ করা। ফ্লোচার্টের মাধ্যমে সলভ করা? আমরা কি আজকে দেখছি ফ্লোচার্ট? আমি কোশ্চেনের কনটেক্সটটা আমরা বুঝতে আমরা পারিনি। তো সুডো দেখছি, আমরা তো সুডো কোড দিয়ে সলভ করছি অ্যালগোরিদম, কিন্তু ফ্লোচার্ট দিয়ে করতে হ্যাঁ, পারি না? ফ্লোচার্ট দিয়ে কিভাবে করবা বুঝি নাই আমি। যেমন আমরা ফ্লোচার্টে যেরকম ইনপুট নিতাম, তারপর অ্যারো চিহ্ন দিয়ে এটাকে কিরকম কিরকম প্রসেস করে ওটা দেখাই দিতাম, তারপর এন্ড। ও আচ্ছা, ফ্লো চার্ট। আচ্ছা, অ্যালগোরিদমের ফ্লো চার্ট, সেখানে তো টাইম কমপ্লেক্সিটি বোঝা যায় না। টাইম কমপ্লেক্সিটি বোঝা যায়, কারণ ফ্লো চার্টে শিওর তোমার না। একটা লুপ দেখানো থাকবে যে লুপটা ঘুরতেছে, ইয়েস নো হইলে ফেরত আসবে, কিন্তু
ওই লুপটা কতবার এক্সিকিউট করবে সেটা তো ফ্লো চার্টের মধ্যে মানে বলা হয় না, বলা হয়। ফ্লো চার্ট থেকে বোঝা যায় যে একটা লুপ আছে এখানে, কিন্তু লুপটা কতবার এক্সিকিউট হবে সেটা কিন্তু ফ্লো চার্টের মধ্যে ওভাবে মেনশন করা থাকে না। তো কিছুটা আনরিলেটেড আর কি আমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এর সাথে ফ্লো চার্ট জিনিসটা। স্যার আপনি কি প্রেজেন্ট নিয়ে নিয়েছেন? না, অ্যাটেন্ডেন্স আমি এখনো নেই নাই। অ্যাটেন্ডেন্সটা দাও সবাই। সৈয়দ রিদওয়ান আহমেদ ফাহিম নাই। লামিয়া আক্তার, স্যার। নুসরাত জাহান নিঝুম, আরহিন মোর্শেদ, কাশিমাতুত তাইয়েবা, প্রেজেন্ট স্যার। অনিক কাজী, খন্দকার ইফতেখার আলম, খন্দকার ইফতেখার আলম নেই। করিমা বিনতে সামাদ, ইয়েস স্যার।